সো হ্যালো এভরিওয়ান, আজকে 17ই আগস্ট। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো চলো দেখে নেওয়া যায় কী কী আছে। ওকে, ইউএস সেন্ট্রাল কমান্ডের ফ্যালকন স্ট্রাইক টাস্ক ফোর্স। ওকে, এই বিষয়ে দেখো দুটো কোশ্চেন আমি দিয়েছি, এই দুটো কোশ্চেনের আনসার তোমরা দেবে, এরপরে আমি এর বিষয়ে পড়াবো। ওকে, দেখো প্রথম কোশ্চেন কি, সম্প্রতি কোন সংস্থা প্রথম বহুজাতিক মাল্টি ডোমেইন অ্যাটাক ড্রোন টাস্ক ফোর্স ফ্যালকন স্ট্রাইক গঠনের ঘোষণা কে করেছেন? ফ্যালকন স্ট্রাইক ঘোষণা করেছেন, মনে রাখবা, ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। ওকে, সেন্টকম মানে হচ্ছে সেন্ট্রাল কমান্ডের শর্টকাট ফর্ম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, ফ্যালকন স্ট্রাইক টাস্ক ফোর্সের মূল উদ্দেশ্যটা কী ছিল? এই যে ফ্যালকন স্ট্রাইক, এই টাস্ক ফোর্সের মূল উদ্দেশ্য ছিল, দেখো অপশানগুলোর মধ্যে কোনটা হবে, আকাশ, সমুদ্র, স্থল ড্রোন অপারেশনের সমন্বয় করা। ওকে, মানে আকাশেও থাকবে, সমুদ্রেও থাকবে, আবার স্থলেও থাকবে, ঠিক আছে। এই সব জায়গায় কিন্তু যে ড্রোন অপারেশনটা নিয়ন্ত্রণ করবে। তো চলো এই বিষয়ে যদি আমরা পড়ি, দেখো এখানে কি লেখা আছে বিস্তারিত তথ্যের মধ্যে। দেখো ইউএস সেন্ট্রাল কমান্ড বা ইউএস সেন্টকম প্রথম বহুজাতিক এবং মাল্টি ডোমেইন অ্যাটাক ড্রোন টাস্ক ফোর্স ফ্যালকন স্ট্রাইক। ওকে, ফ্যালকন স্ট্রাইক মোস্ট ইম্পর্টেন্ট, ফ্যালকন স্ট্রাইক চালুর কথা ঘোষণা করেছে। এই টাস্ক ফোর্সের মূল উদ্দেশ্য কী ছিল? আকাশ, স্থল এবং সমুদ্রের বিভিন্ন ক্ষেত্রে মানবরহিত ড্রোন প্রযুক্তি ও কৌশলগত আক্রমণাত্মক ক্ষমতা বৃদ্ধি করা, বিভিন্ন মিত্র দেশের যৌথ অংশগ্রহণের মাধ্যমে এটি আধুনিকীকরণের মানে সাহায্য করা, যুদ্ধক্ষেত্রে ড্রোন প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করতে সাহায্য করবে কিন্তু এই ফ্যালকন স্ট্রাইক। ওকে, ফ্যালকন স্ট্রাইকটা কিন্তু ওই যে ফ্যালকন স্ট্রাইক, এই ফ্যালকন স্ট্রাইকটা কিন্তু এই যুদ্ধক্ষেত্রে বিভিন্ন কাজে লাগবে। স্থল, জল এবং আকাশ সব জায়গায় কিন্তু এর কন্ট্রোল থাকবে ফ্যালকন স্ট্রাইক। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনটা চলো, নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমাদের, নেক্সট টপিকটা আগে দেখো, ভারতের 80তম, তোমরা জানো 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস হলো। এই যে স্বাধীনতা দিবস, এটা হচ্ছে 80তম স্বাধীনতা দিবস উদযাপন। তো এই টপিকের মধ্যে দেখো দুটো কোশ্চেন, যেমন বলেছি 15ই আগস্ট 2026 সালে ভারত তার কততম স্বাধীনতা দিবস পালন করেছে? তাহলে কততম স্বাধীনতা দিবস, টপিকের উপরে নাম লেখা রয়েছে 80তম স্বাধীনতা দিবস কিন্তু তারা পালন করেছে, মানে ভারত পালন করেছে 80তম স্বাধীনতা দিবস। 80তম স্বাধীনতা দিবসের মূল থিম, এটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য হয়ে যায়। কেন? কারণ মূল থিম থেকে কোশ্চেন তোমাদের সবসময় পরীক্ষায় বেশি প্রায়োরিটি দেয়, বোঝা গেল? তাহলে এই যে 80তম স্বাধীনতা দিবস, এটা তো সবাই জানো যে 80তম স্বাধীনতা দিবস, তাহলে এর মূল থিমটা কী ছিল? তোমরা কমেন্টে আগেই জানিয়ে দাও আমাকে। আচ্ছা, এর মূল থিম ছিল বিকশিত ভারত 2047-এর জন্য যুব শক্তি। ওকে, যুব শক্তির বৃদ্ধি 2047, যখন মানে আমাদের 100 বছরে পূর্ণ হবে, আমাদের স্বাধীনতার 100 বছর পূর্ণ হবে, সেই 100 বছর উপলক্ষে সেই সময়ের মধ্যে যেন যুব শক্তি একটা উন্নত হয়, সেই আর কি প্রকল্পের জন্য এই মানে সেই প্ল্যানের জন্য এই থিমটা কিন্তু দেওয়া হয়েছে। আচ্ছা, থিমের মধ্যে কি আছে দেখো, বিস্তারিত টপিকে দেখা যায়। আচ্ছা, বিস্তারিত টপিকে দেখা যায় কি কি আছে। 15ই আগস্ট 2026 সালে ভারত তার 80তম স্বাধীনতা দিবস পূর্ণ মর্যাদায় উদযাপন করেছে। এটা মনে রাখবা যে নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী, তিনি কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতিকে উদ্দেশ্য করে ভাষণ দেন। ওকে, এই বছর স্বাধীনতা দিবসের থিম রাখা হয় বিকশিত ভারত, যেটা বললাম 2047-এর মানে 47-এর জন্য যুব শক্তির উন্নয়ন। ওকে, এবার বিশেষ আকর্ষণ হিসাবে বন্দে মাতরম। হ্যাঁ, বন্দে মাতরম তোমরা জানো যে আমাদের সরকার বন্দে মাতরম গানটা বিশেষভাবে উদ্যোগী হয়েছেন এই গানের বিষয়ে, কারণ এটা হচ্ছে 150তম জয়ন্তী উপলক্ষে গানটি কিন্তু পরিবেশন করা হয়েছে। প্রধানমন্ত্রীর ভাষণ ভাষিনী প্ল্যাটফর্মের মাধ্যমে, কোন প্ল্যাটফর্মের মাধ্যমে? ভাষিনী। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট, ভাষিনী প্ল্যাটফর্মের মাধ্যমে 22টি আঞ্চলিক ভাষায় সরাসরি অনুবাদ হয়েছে। এছাড়া পিএম বিশ্বকর্মা মুদ্রা যোজনা, স্বনিধি যোজনা, ভারতের টেক্সটাইল ড্রাইভারের সুবিধাপ্রাপ্তদের বিশেষ অতিথি হিসেবে কিন্তু আমন্ত্রণ জানিয়েছেন। ওকে, চলো আমাদের নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন আছে আমাদের, নেক্সট টপিকটা হচ্ছে বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জ। কুরিল একটা দ্বীপপুঞ্জ, যেটা হচ্ছে তোমার এই যে রাশিয়া এবং এর পাশে আছে জাপান।
তো রাশিয়া জাপানের মাঝখানে কিন্তু কুরিল দ্বীপপুঞ্জটা অবস্থিত। তাহলে এর প্রশ্নগুলো চলো দেখে নেওয়া যাক। সম্প্রতি পুতিন কোন দ্বীপপুঞ্জ সফরের বিরুদ্ধে জাপান প্রতিবাদ জানিয়েছেন? তাহলে পুতিন একটা দ্বীপপুঞ্জে হচ্ছে সফর করেছেন, মানে গেছেন, তার বিরুদ্ধে জাপান কিন্তু প্রতিবাদ করেছে, সেটা হচ্ছে কুরিল দ্বীপপুঞ্জ। ওকে, কুরিল দ্বীপপুঞ্জে পুতিন গেছে, তার জন্য জাপান রাগ করেছে। কেন রাগ করেছে, কেন প্রতিবাদ জানিয়েছে? কারণ দেখো এখানে বুঝতে পারবে, কুরিল দ্বীপপুঞ্জ অঞ্চলটি কোন দুটি দেশের ভূখণ্ডগত বিরোধের কেন্দ্রবিন্দু। তাহলে এই যে কুরিল দ্বীপপুঞ্জ, এটা কিন্তু রাশিয়া এবং জাপানের মধ্যে একটা ভূখণ্ডগত বিরোধের কারণ। ওকে, সেই জন্যে পুতিন যখন গেছে হচ্ছে কুরিল দ্বীপপুঞ্জে তখনই কিন্তু জাপান এর বিরোধিতা করে। আচ্ছা, এর বিষয়ে একটু জেনে নেওয়া যাক, চলো। দেখো, রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জ, তাহলে কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে বিতর্কিত আছে, যেমন আমাদের জম্মু কাশ্মীর নিয়ে আমাদের ওই পাকিস্তানের সাথে বিরোধ, তেমন সফরে যাওয়াই জাপান কঠোর কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছেন। প্রশান্ত মহাসাগর এবং ওখোটক্স সাগরের মাঝামাঝি অবস্থিত এই দ্বীপপুঞ্জটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ ভাগ থেকে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকলেও জাপান কিন্তু এটিকে উত্তর ভূখণ্ড বা নর্দার্ন টেরিটরি হিসেবে কিন্তু দাবি করে আসছে সেই থেকেই। এই সীমান্ত বিরোধের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর থেকে দুটি দেশের মধ্যে কিন্তু আনুষ্ঠানিক কোনো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়নি এই দ্বীপপুঞ্জটার জন্যই। ওকে, নেক্সট টপিক আমাদের কি আছে? নেক্সট টপিক হচ্ছে ভারত ইসরায়েলের হ্যাকাথন। ভারত ইসরায়েল হ্যাকাথন কিছুদিন আগে হলো, তোমরা জানো। ভারত ইসরায়েল হ্যাকাথন যেটা কোন বিষয়ের উপর হয়েছে, সেটা হচ্ছে রেস্টোরেটিভ হেলথ কেয়ার। কিসের উপরে হয়েছে? রেস্টোরেটিভ হেলথ কেয়ার। ওকে, রেস্টোরেটিভ হেলথ কেয়ার। আচ্ছা, কোশ্চেন দেখো, সম্প্রতি ভারত ও ইসরায়েলের মধ্যে প্রথম যৌথ হ্যাকাথন কোন বিষয়ের উপর আয়োজিত হয়েছে? তো টপিকে লেখা রয়েছে দেখো, রেস্টোরেটিভ হেলথ কেয়ার, সেটা হচ্ছে এই বিষয়ের উপর কিন্তু এই যে হ্যাকাথনটা সেটা কিন্তু সম্পন্ন হয়েছে। প্রথম ভারত ইসরায়েল হ্যাকাথনের লক্ষ্য কী ছিল? হেলথ কেয়ার, এই যে হেলথ কেয়ার নাম শুনেই তো বোঝা যাচ্ছে হেলথ মানে কি স্বাস্থ্য সুরক্ষা বিষয়। এখানে দেখো অপশানগুলোর মধ্যে চিকিৎসা ও প্রযুক্তি, পুনর্বাসন, চিকিৎসার উদ্ভাবন। ওকে, তো এই বিষয়ের ওপর কিন্তু হ্যাকাথনটা পরিচালিত হয়। ওকে, এর বিষয়ে দেখো আমরা যদি জানতে চাই তাহলে এখানে দেখলে বুঝতে পারবা যে তরুণ উদ্ভাবক ও গবেষকদের উৎসাহিত করতে ভারত ও ইসরায়েল এর উদ্যোগে যৌথভাবে প্রথম ভারত ও ইসরায়েলের হ্যাকাথন অনুষ্ঠিত হয়েছে। এই হ্যাকাথনের মূল থিম, হ্যাঁ এটা মোস্ট ইম্পর্টেন্ট, মূল থিম ছিল, যেখানে মূল থিম থাকবে সেটা ইম্পর্টেন্ট হয়ে যাবে তোমাদের পরীক্ষার জন্য, সেটা হচ্ছে রেস্টোরেটিভ হেলথ কেয়ার। ওকে, চিকিৎসা ক্ষেত্রে আধুনিক জৈব প্রযুক্তি, কৃত্রিম অঙ্গসংস্থান বুঝতে পারলে, মানে এআই এর দ্বারা অঙ্গসংস্থান, দ্রুত পুনর্বাসন, মানে এই দেশের যদি কারোর শরীর খারাপ হয় তাহলে ওই দেশে যেতে পারে, ওই দেশে কারোর যদি শরীর অসুস্থ থাকে সে এই দেশে আসতে পারবে, ঠিক এই রকম দ্রুত পুনর্বাসন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার। ওকে, ব্যবহারের মাধ্যমে রোগীর দ্রুত আরোগ্য লাভের প্রযুক্তিগত সমাধান তৈরি করাই কিন্তু উদ্যোগে কিন্তু এই হ্যাকাথনটা উদ্দেশ্য ছিল। তাহলে এর মূল উদ্দেশ্য কী ছিল? এই যে চিকিৎসা ক্ষেত্রে এই যে মানে ব্যবস্থাগুলো করা হয়েছে, এগুলো কিন্তু এদের মূল উদ্দেশ্য ছিল। ওকে, নেক্সট টপিকে চলে যাই আমরা। নেক্সট টপিকটা আছে আমাদের, দেখো কোচিন শিপইয়ার্ড নিয়ে। কোচিন যেখানে জাহাজ তৈরি হয়, কোচিন শিপইয়ার্ডের ইকো ফ্রেটার জাহাজ, যেটা হচ্ছে যার নাম কি MS মারিয়া। ঠিক আছে, ইকো ফ্রেটার মানে কি জানো? ইকো ফ্রেটার মানে হচ্ছে ইকো অর্থাৎ পরিবেশের উপর নজর রাখবে, কারণ পরিবেশের কোনো ক্ষতি যাতে না হয় সে ইকো ফ্রেটার। ওকে, কোচিন শিপইয়ার্ড লিমিটেড বা CSL, যেটা আমাদের ভারতে অনেকটা বড় একটা লিমিটেড, যেখানে হচ্ছে জাহাজ তৈরি হয়, সম্প্রতি কোন দেশকে দ্বিতীয় HS ইকো ফ্রেটার MPV জাহাজ, যার নাম কি এটা কিন্তু দ্বিতীয় HS, ওকে, MS মারিয়া হস্তান্তর করেছে? তাহলে কোন দেশকে? সেটা হচ্ছে জার্মানি দেশকে। ওকে, জার্মানিকে কিন্তু দিয়েছে এই ইকো ফ্রেটার জাহাজটা। ওকে, এরপরে দেখো MS জাহাজটির মূল বৈশিষ্ট্য কী? তাহলে এর প্রধান বৈশিষ্ট্য আমি একটাকে বললাম যে ইকো ফ্রেন্ডলি। এরা ইকো ফ্রেন্ডলি হয়, পরিবেশের বন্ধু হয়, কারণ এরা কার্বন ডাইঅক্সাইড কিন্তু বেশি ক্ষরণ করে না, বেশি বার করে না। ওকে, সেই জন্য এরা ইকো ফ্রেন্ডলি।
এই বিস্তারিত জানলেই তোমরা বুঝতে পারবা যে কেন ইকো ফ্রেন্ডলি। ভারতের শীর্ষস্থানীয় জাহাজ নির্মাণ সংস্থা, শীর্ষস্থানীয় মানে কি সবচেয়ে উঁচুতে, সবচেয়ে ভালো, কোচিন শিপইয়ার্ড লিমিটেড বা সিএসএল তাদের নির্মিত দ্বিতীয় এইচএস ইকো ফ্রেইটার এমপিভি, যার নাম হচ্ছে এমএস মারিয়া, সফলভাবে জার্মানির কাছে হস্তান্তর করেছে। এটি একটি পরিবেশ বান্ধব বহুমুখী পণ্যবাহী জাহাজ যা কার্বন ডাইঅক্সাইড নিঃসরণে হ্রাস করতে সক্ষম হয় বা কার্বন নিঃসরণ হ্রাস করতে সক্ষম হয়। এটি ভারতের মেক ইন ইন্ডিয়া ও আন্তর্জাতিক জাহাজ নির্মাণ ক্ষেত্রে বিশ্বস্ততার একটি বড় মাইল ফলক। তাহলে এই যে দিয়েছে এই জাহাজটা বানিয়ে, সেটা হচ্ছে একটা বিশ্বস্ততার কিন্তু বড় মাইল ফলক। ওকে, চলো নেক্সট টপিক দেখা যায়। আমাদের নেক্সট টপিক কী আছে? নেক্সট টপিক হচ্ছে ভারতের প্রথম প্রাইভেট ব্র্যান্ডেড ট্রেন। হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য হয়ে যাচ্ছে, কারণ দেখো ইন্টারেস্টিং আছে। ভারতের প্রথম প্রাইভেট ব্র্যান্ডেড ট্রেন যেটা হচ্ছে স্পাইট তেজস এক্সপ্রেস। এই স্প্রাইট, এটা স্প্রাইট তোমরা সবাই তো খেয়েছো। এই স্প্রাইট, এই ট্রেনটা এমন, ট্রেনটা যদি তোমরা দেখে থাকো তাহলে ট্রেনটার পুরো গায়ে স্প্রাইটের ছবি। ওকে, তো ভারতের প্রথম প্রাইভেট ব্র্যান্ডেড ট্রেন যেটা লখনৌ দিল্লি তেজস এক্সপ্রেস নামে আগে পরিচিত ছিল, তার নতুন নাম এখন কি রাখা হয়েছে? তো স্প্রাইট ব্র্যান্ড নিয়ে নিয়েছে এটাকে, তো স্প্রাইট তেজস এক্সপ্রেস। ওকে, এটা হচ্ছে প্রথম প্রাইভেট কিন্তু ব্র্যান্ডেড ট্রেন। ব্র্যান্ডিং সত্ত্ব পাওয়া স্পাইট তেজস এক্সপ্রেস কোন রুটে চলাচল করে? তাহলে সেটার উত্তর হয়ে যাবে লখনৌ দিল্লি রুটে। চলো এর বিস্তারিত কিছু পড়ে নিই। বিস্তারিত মধ্যে কি আছে? আচ্ছা, ভারতীয় রেলের অনিয়ন্ত্রিত রাজস্ব আদায়ের মানে নন ফেয়ার রেভিনিউয়ের উদ্যোগে ভারত প্রথম কর্পোরেট ট্রেন লখনৌ দিল্লি তেজস এক্সপ্রেসকে কোকা কোলা কোম্পানির জনপ্রিয় কোমল পানীয় মানে কি সফট ড্রিঙ্ক ব্র্যান্ড স্প্রাইটের নামে পুনঃনামকরণ করে স্প্রাইট তেজস এক্সপ্রেস করা হয়েছে। এর মাধ্যমে ট্রেনটির বাহ্যিক অবয়বে কিন্তু স্প্রাইটের ব্র্যান্ডিং প্রদর্শিত হয়েছে। তাহলে এই যে ট্রেনের বাইরে কিন্তু পুরোটা স্প্রাইটের ছবি দেওয়া, ঠিক আছে, যেটা আমি বলছিলাম। এরপরে চলে যায় নেক্সট টপিক, যেটা আমাদের আছে যে কেন্দ্রীয় শাসিত অঞ্চলে সিবিডিটি ভিত্তিক ডিবিটি চালু। তাহলে কি হয়েছে? কেন্দ্রীয় শাসিত অঞ্চল বা ইউটি যেগুলো, ইউনাইটেড টেরিটরি, সেখানে কিন্তু সিবিডিটি ভিত্তিক ডিবিটি চালু হয়েছে। সিবিডিটি মানে কি? চলো দেখা যাক। পিএম গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে প্রথম সিবিডিটি ভিত্তিক ডিবিটি চালু করা হয়। কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? তাহলে প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে সিবিডিটি ভিত্তিক ডিবিটি চালু করা হচ্ছে সেটা হচ্ছে চণ্ডীগড় ও দাদরা ও হাভেলিনগর, মানে চণ্ডীগড় এবং দাদরা ও হাভেলিনগর। ওকে, এরপরের কোশ্চেনটা দেখো, এই প্রকল্পে ব্যবহৃত সিবিডিটি শব্দের পুরো নাম কি? সিবিডিটি শব্দের পুরো নাম মনে রাখবো যে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। বোঝা গেল? সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। কি বললাম? সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। একা একা নিজে নিজে উচ্চারণ করে বলো একবার, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। ওকে, এর সম্বন্ধে একটু জেনে নিই। চণ্ডীগড় এবং দাদরা ও নগর হাভেলি ভারতের প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বা পিএমজিকেওয়াই এর আওতায় সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সিবিডিটি ভিত্তিক ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি চালু করেছে। আরবিআই উদ্ভাবিত ই রুপি ব্যবহার করে সরাসরি সুবিধাভোগীদের অ্যাকাউন্টে কিন্তু সরকারি অনুদান পাঠানো হবে, যা স্বচ্ছতা নির্দেশ করবে। মানে সরাসরি আর কি ডিবিটির মাধ্যমে আর কি টাকা পয়সা কিন্তু ঢুকবে মানুষের অ্যাকাউন্টে। নেক্সট টপিক কি আছে? নেক্সট টপিক আমাদের আছে কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়ন। তাহলে খেলাধুলার মধ্যে চলে আসো একটু। কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপ 2026। কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল মোট কটি পদক জিতে তালিকার শীর্ষস্থান, সবচেয়ে উপরের স্থান অবস্থান করেছে? সেটা হচ্ছে অনেকগুলি পদক জিতেছে, সেটা হচ্ছে 35টি, প্রায় 35টি পদক ওরা জিতে আসে ভারতীয় খেলোয়াড়রা। পদক তালিকার শীর্ষে থাকা ভারতীয় দল কটি স্বর্ণ পদক পেয়েছে? হ্যাঁ, এবার এর মধ্যে কটা স্বর্ণ, কটা রৌপ্য, কটা ব্রোঞ্জ, সেটাও তোমাদের কিন্তু মনে রাখতে হবে। অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় স্বর্ণ বা রৌপ্য, এই দুটোই বেশি দেয়, মানে গোল্ড আর সিলভার মেডেলটা। তাহলে 13টা কিন্তু এরা স্বর্ণ মেডেল পায়, আর কতগুলি অন্যান্য পায় সেটা আমরা এখনই দেখবো। সেটা দেখো যে কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপ যেটা অসাধারণ সাফল্য অর্জন করেছে। ভারতীয় দল পদক তালিকার শীর্ষে অবস্থান করেছে। ভারতীয় সর্বমোট 35টি পদক জয় করেছে, যার মধ্যে রয়েছে 13টি স্বর্ণ, 8টি রৌপ্য, 14টি ব্রোঞ্জ পদক। কতগুলি? 13টি স্বর্ণ, 8টি রৌপ্য আর 14টা ব্রোঞ্জ।
ফেন্সিং বা অসি চালনা খেলার আন্তর্জাতিক স্তরে ভারতের এটি অন্যতম সেরা সাফল্য। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এর পরবর্তী কোশ্চেনে আমরা যদি আসি, পরবর্তী টপিক সেটা হচ্ছে চীনের প্রাক্তন প্রধানমন্ত্রী, চীনের প্রাক্তন প্রধানমন্ত্রী যার নাম ছিল হচ্ছে জু রাংজি, যার প্রয়াত হন হচ্ছে কবে, 97 বয়সে প্রয়াত হন প্রাক্তন চীনা প্রধানমন্ত্রী জু রংজি কিসের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন? তাহলে উনি যে প্রধানমন্ত্রী ছিলেন উনি বিশেষভাবে পরিচিতি অর্জন করেছিলেন অর্থনৈতিক সংস্কার ও সরকারি উদ্যোগের পুনর্গঠনের জন্য। মানে সরকারি বিভিন্ন উদ্যোগ উনি পুনর্গঠন করেছিল আর অর্থনৈতিক কিন্তু সংস্কার করেছিলেন। জু রংজি কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন? তো নাম শুনে বোঝা যাচ্ছে জু রংজি কোন দেশেরই বা হবে, চীনের হবে। ঠিক আছে, এরপরে এর বিষয়ে জু রংজির বিষয়ে আমরা যদি কিছুটা জানি তাহলে সেটা হচ্ছে যে চীনের প্রখ্যাত অর্থনৈতিক সংস্কারক তথা প্রাক্তন প্রধানমন্ত্রী জু রংজি 97 বয়সে পরলোক গমন করেছেন। তিনি 1998 থেকে 2003 সাল পর্যন্ত মাত্র 5 বছরের জন্য কিন্তু তিনি চীনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। চীনের রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের পুনর্গঠন, ব্যাংকিং ব্যবস্থার আধুনিকীকরণ, 2001 সালে চীনের বিশ্ব বাণিজ্য সংস্থা যেটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO এর যোগদানে তার অগ্রণী ভূমিকা ছিল। তাহলে চীন যখন প্রথম ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যোগদান করে তখন সেটা এই জু রংজির নেতৃত্বেই কিন্তু সম্ভব হয়। ওকে, এর পরের টপিকটা দেখো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা, কন্টেইনার ম্যানুফ্যাকচারিং অ্যাসিস্ট্যান্ট স্কিম বা CMAS, কন্টেইনার ম্যানুফ্যাকচারিংয়ের জন্য CMAS, কেন্দ্র সরকার CMAS প্রকল্পের জন্য কত টাকা অনুমোদন করেছে? তো সেটা উত্তর হবে 10,000 কোটি টাকা। 10,000 কোটি টাকা কিন্তু ইনভেস্ট করে CMAS। তাহলে CMAS জিনিসটা কি সেটা আমরা জানতে পারবো এখনই। যেটার মূল উদ্দেশ্য কি ছিল, কার্গো কন্টেইনারের সংস্থান ও অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি। ওকে, তাহলে কন্টেইনার অনেক সময় কি হয়, কন্টেইনার মানে আমাদের যে ধরো কোনো শিল্পজাত কোনো দ্রব্য উৎপাদন হলো সেটা নিয়ে যেতে কন্টেইনারের সমস্যা হয়েছে, তো সেই কন্টেইনার তৈরির জন্য কিন্তু ইনভেস্টমেন্ট করে আমাদের প্রধানমন্ত্রী, সেটা হচ্ছে সেই বিষয়ে চলো একটু জেনে নিই। দেখো, ভারতের কেন্দ্রীয় সরকার দেশীয় পণ্য পরিবহন এবং কন্টেইনার সংকট দূর করতে 10,000 কোটি টাকার কন্টেইনার ম্যানুফ্যাকচারিং অ্যাসিস্ট্যান্ট স্কিম বা CMAS অনুমোদন করেছেন। এই স্কিমের লক্ষ্য হলো শিপিং কন্টেইনারের উৎপাদন স্বাবলম্বিতা অর্জন করা এবং বিশ্বব্যাপী রপ্তানি। তাহলে কেন এই কন্টেনারগুলো তৈরি করবে? যাতে করে রপ্তানি করতে পারে বিদেশে। তো বিদেশে রপ্তানি করে মানে রপ্তানির বাজারের চাহিদা মতো ভারতের বিশ্বমানের আধুনিক শিপিং কন্টেনার তৈরি করা। ওকে, এটা হলো ওর মূল উদ্দেশ্য। এর পরের টপিকটা আমরা যদি যাই তাহলে সেটা হচ্ছে ক্যান্সারের বিষয়। ওকে, এটা আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে ক্যান্সারকে নোটিফাইয়েবল ডিজিজ হিসেবে ঘোষণা নির্দেশ করেন হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট। তাহলে প্রথম কোশ্চেনটা হচ্ছে, সম্প্রতি ভারতের কোন আদালত দেশের সকল রাজ্যকে ক্যান্সারকে নোটিফাইয়েবল ডিজিজ হিসেবে ঘোষণা করেছেন? তাহলে ক্যান্সার একটা নোটিফাইয়েবল ডিজিজ, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট নির্দেশ করেছেন। ক্যান্সারকে নোটিফাইয়েবল ডিজিজ ঘোষণা করার প্রধান কারণটা কী ছিল? তাহলে প্রধান কারণটা ছিল হচ্ছে আক্রান্তের সঠিক তথ্য নথিভুক্ত করা, মানে একটা দেশের মধ্যে কতজন ক্যান্সার রোগী আছে সে নথিভুক্ত করতে হবে, আর দুটো চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে এই যে নোটিফাইয়েবল ডিজিজ ঘোষণা করার মূল উদ্দেশ্য। এর সম্পর্কে দেখো, ভারতের সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছে যাতে অবিলম্বে ক্যান্সার ব্যাধিকে একটি নোটিফাইয়েবল ডিজিজ বা হিসেবে ঘোষণা করা হয়। এর ফলে সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালকে ক্যান্সার আক্রান্ত রোগীর তথ্য সরকারের কাছে নথিভুক্ত করতে হবে। তো এটাই কিন্তু এর মূল উদ্দেশ্য। এই জন্য নোটিফাইয়েবল ডিজিজ মানে কি, সরকারের কাছে কিন্তু নথিভুক্ত করাতে হবে যে কতজন আক্রান্ত আছে। ঠিক আছে, যা দেশের ক্যান্সারের সঠিক পরিসংখ্যান বার করতে এবং জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ নীতিকে সফলভাবে
সাহায্য করবে। ওকে, তো আজকে এই পর্যন্ত ছিল তোমাদের ভিডিওটা। দেখো, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে আমি আজকে প্রথম ভিডিও করছি এই কারেন্ট অ্যাফেয়ার্সে, তো এই সিরিজটা চলতে থাকবে এরকমভাবেই, আমি চালাতে থাকবো। প্রতিদিন আমি 7টা বা 8টার সময় আমি লাইভে আসবো এবং তোমাদেরকে পড়াবো এই এতগুলো টপিকে, মানে মোটামুটি যতগুলো টপিক আগের দিন কমপ্লিট হয় সেগুলো সবকটা নিয়ে তোমাদেরকে পড়িয়ে দেবো। আর এই যে আমার এই পিডিএফটা তুমি আমার পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। ওকে, টেলিগ্রাম চ্যানেলটা আমি নিচের কমেন্ট বক্সে কিন্তু পিন করে দেবো, সেখান থেকে তোমরা আমার টেলিগ্রামের চ্যানেলে অ্যাড হতে পারো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অনেক ধন্যবাদ।